আমরা আলোচনা করব বেলস পালসি নিয়ে। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি জি শেয়ার হয়েছে। জি, কখনো যদি স্ক্রিন লক হয়, যদি বুঝতে পারেন একটু আমাকে বলবেন, সরাসরি বলবেন, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত আমাদের আজকের আলোচনার নির্ধারিত টপিক হচ্ছে বেলস পালসি। আমরা অনেকেই জানি বিষয়টা হয়তো অনেকের কাছে পরিচিত, আবার অনেক নতুন স্টুডেন্ট থাকতে পারেন, তাদের কাছে হয়তো শব্দটা নতুন মনে হতে পারে। তো বেলস পালসি বিষয়টা আমরা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে মুখ বেঁকে যাওয়া, মুখের একটা অংশ বেঁকে যাওয়া, মুখের একটা অংশ প্যারালাইটিক কন্ডিশনে চলে যাওয়া, এটাই হচ্ছে বেলস পালসি। আপনারা তো ওনাকে চিনেন, তাই না? জি সরি, তাশরিফ খান, তাই না? সঙ্গীত শিল্পী। জি আচ্ছা, সঙ্গীত। ওই যে হোমিওপ্যাথিক ডোজ লাগবে আমার রোজ, প্রেম ক্যান্সারে ভুগছি আমি, নাও না একটু খোঁজ। এই গানটা শুনেছেন সবাই ইউটিউবে, তাসরিফ খানের গান। আচ্ছা, ফানি গান। তো এই তাসরিফ খানেও সেম মেডিকেল কন্ডিশনে পড়ে গেছিল কিছুদিন আগে, আমরা জানি, ফেসিয়াল প্যারালাইসিস, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি বেলস পালসি। ঠিক আছে, অনেকে হয়তো দেখবেন তখন বিভিন্ন হাদিসের রেফারেন্স টেনে বলেছিল, যারা সঙ্গীত শিল্পী, যারা গান বাজনা করেন, বাদ্যযন্ত্র বাজান, তাদের চেহারা আল্লাহ বিকৃত করে দিবেন, এই ধরনের অনেকে দেখবেন হাদিস বলেছিল। ঠিক আছে, তা আমরা আসলে ওদিকে যাব না, আমরা হচ্ছে যে মেডিকেল পার্টটা আলোচনা করব, কি কি মেডিকেল কন্ডিশনে, কোন অবস্থায় এই ধরনের কন্ডিশন তৈরি হতে পারে, আমরা সেটা আজকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওনাকে চিনেন আপনারা? জাস্টিন বিবার। জাস্টিন বিবার। সাউন্ডটা ছোট করেন ভাই। আচ্ছা, ওনাকে চিনেন আপনারা? মার্কিন গায়ক। জাস্টিন হ্যাঁ, বিবার। জাস্টিন বিবারেরও সেম অবস্থা, উনিও গায়ক, ফেসিয়াল পালসি। আচ্ছা, এটা কি শুধু গায়কদের হয়, আর কারো হয় না? ওনাকে চিনেন? নাম লিখে দিছি আমি, প্রফেসর কে নুরুল কে ইসলাম। চিনেন ওনাকে? জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেব। জাতীয় অধ্যাপক নিয়োগ দেন হচ্ছে সরাসরি রাষ্ট্রপতি। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 26 জনের মতো জাতীয় অধ্যাপক আছে। শিক্ষাক্ষেত্রে যারা, বিশেষ করে গবেষণা ক্ষেত্রে যারা অবদান রাখেন, তাদেরকে এটা রাষ্ট্রপতির একটা বিশেষ কি, এটা একটা সম্মাননা আর কি, জাতীয় অধ্যাপক। আমরা যেমন জাতীয় কবি বলি, আমাদের জাতীয় অধ্যাপক কিন্তু আছে, প্রায় 26 জনের মতো অধ্যাপক আছে। তার মধ্যে একজন হচ্ছে প্রফেসর নুরুল ইসলাম সাহেব, আমার এলাকার লোক, আমার উপজেলা চন্দনাইশের লোক, ইউএসটিসির প্রতিষ্ঠাতা, খুব ভালো একজন ডক্টর ছিলেন, রিনাউন্ড হোমিওপ্যাথ ছিলেন দেশ বিদেশে। উনিও কিন্তু বেলস পলসিতে আক্রান্ত হয়েছিলেন, এবং এমনও শুনেছি তিনি হোমিওপ্যাথি খুবই পছন্দ করতেন, তিনি অর্গানন সম্পর্কে জানতেন, তিনি অনেক সময় এক হাতে অর্গানন নিয়ে লেকচার দিতেন। একটা সময় তিনি বেলস পালসিতে আক্রান্ত হন, এবং এমনও শুনেছি তিনি হোমিওপ্যাথিক ওষুধও গ্রহণ করতেন। আচ্ছা, তাহলে বেলস পালসিটা কি? বেলস পালসিটা হচ্ছে হঠাৎ করে মুখের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, মুখের এক পাশের যে পেশি আছে, পেশিগুলো দুর্বল হয়ে যাবে, এবং এটা কয়েক সপ্তাহ ধরে চলবে এই দুর্বলতাটা, এবং মুখের অর্ধেক অংশ বা মুখের একটা অংশ ঝুলে যাবে দুর্বল হয়ে, এক পাশে হাসতে পারবে, আরেক পাশে পারবে না।
অর্থাৎ মুখের চোখের একটা অংশ আক্রান্ত হবে বেলস পালসিতে। আচ্ছা, আমরা এখন আলোচনা করব কাদের ক্ষেত্রে এই বেলস পালসি হওয়ার চান্স বেশি, রিস্ক কাদের বেশি। যারা খুব বেশি মানসিক চাপে ভুগেন, খুব বেশি মেন্টাল প্রেসারে যারা ভুগেন, এবং যারা যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়ার সময় পান না, যতটুকু বিশ্রাম নেওয়া দরকার ততটুকু বিশ্রাম নিতে পারেন না, যথেষ্ট পরিমাণে চাপে কাজ করেন, যথেষ্ট পরিমাণে টেনশনে থাকেন, তাদের ক্ষেত্রে বেলস পালসি হওয়ার চান্স খুবই বেশি। ডায়াবেটিসে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে বেলস পালসিতে ভোগার সম্ভাবনা খুবই বেশি। এবং যাদের শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ব্যাধি থাকে, যেমন ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে যারা ভুগেন ঘন ঘন বা আগে কখনো ভুগেছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় তাদেরকে বেলস পালসিতে আক্রান্ত হতে দেখা যায়। বেলস পালসিতে অনেকটা ফেসের ধরন অনেকটা এই ধরনের হয়ে যায়, একটা পাশ একটু ঝুলে পড়ে, একটা পাশ হাসতে পারে এক পাশে, আরেক পাশটা ঝুলে পড়ে। অনেক সময় দেখবেন যে চোখটা ঠিকমতো বন্ধ করতে পারে না, মাংসপেশিটা ঝুলে পড়ে, ফেসিয়াল নার্ভ আক্রান্ত হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে বেলস পালসির যে কারণগুলা, সে কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ বলা হচ্ছে ইমিউন সিস্টেমের অ্যাটাক। এখানে বলা হচ্ছে ইমিউন সিস্টেমের যে ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনের কারণে অনেক সময় বেলস পালসি হতে পারে। ডায়াবেটিসে থাকতে পারে পেশেন্টের। এবং বলা হচ্ছে এটা যখন ফেসিয়াল উইকনেস যখন দেখা দেয়, এটা কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করে এবং এটা 2 সপ্তাহ পর্যন্ত সমস্যাগুলা বাড়তে থাকে। আচ্ছা, আমরা যেহেতু ফেসিয়াল প্যারালাইসিস নিয়ে যেহেতু পড়ছি, আমরা আমাদের ফেসের যে নার্ভ আছে, এই নার্ভের সাথে এটার একটা রিলেশন থাকে। আমরা একটু ফেসিয়াল নার্ভ নিয়ে একটু আলোচনা করতে চাই সংক্ষেপে। ফেসিয়াল নার্ভ হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ। আমাদের মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো বের হয়ে এসেছে, ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া, তার মধ্যে 7 নম্বর যে জোড়াটা আছে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। এবং এখানে যে নার্ভগুলো থাকে, এই নার্ভগুলো হচ্ছে মোটর নার্ভ। মোটর নার্ভের কাজ কি? নড়াচড়া করতে হেল্প করে। এই যে চোয়ালের নড়াচড়া, মুখের পেশির নড়াচড়া, এই নড়াচড়াগুলো করতে মোটর নার্ভে হেল্প করবে। এরপর আরেক ধরনের নার্ভ থাকে, সেটা হচ্ছে সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ হচ্ছে সংবেদ বা উদ্দীপনা, অনুভূতি বহন করে মস্তিষ্কে নিয়ে যাবে। আরেকটা হচ্ছে প্যারা সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। তাহলে এগুলো আমাদের অনেক সময় মাথা, ঘাড় এই এলাকাগুলোতেও এগুলো ছড়িয়ে থাকে। এখানে ফেসিয়াল নার্ভের অবস্থান দেখানো হয়েছে। দেখেন আমাদের ফেসে ফেসিয়াল নার্ভগুলো কিভাবে জালের মতো ছড়ানো থাকে। এখানে বিভিন্ন পজিশনগুলো এখানে দেখানো হয়েছে, বিভিন্ন ব্রাঞ্চগুলো এখানে দেখানো হয়েছে। এখন ফেসিয়াল নার্ভগুলা আমাদের ফেসের ভিতর দিয়ে প্রবেশ করে, আমাদের ফেসের ভিতরে থাকে এবং আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, আমরা আমাদের মুখকে সংকুচিত করি, মুখকে প্রসারিত করি, আমরা হাসি, আমাদের ফেসে যে একটা হাসির যে একটা রেখা ফুটে ওঠে, ফেসিয়াল যে এক্সপ্রেশন ঘটে, এগুলোতে কিন্তু ফেসিয়াল নার্ভের একটা ভূমিকা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বলা হচ্ছে ওরাল ক্যাভিটিতে আমাদের অশ্রুস্রাবী যে গ্ল্যান্ড আছে, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড আছে, এবং আমাদের যে জিহ্বা আছে, এগুলোর সাথেও কিন্তু এগুলোর একটা কানেকশন থাকে। এখন বেলস পালসিতে আক্রান্ত হয়েছেন এমন পেশেন্টরা কিভাবে ভালো হয়? এখন দেখা গেছে যে বেলস পালসিতে আক্রান্ত হয়েছেন এই ধরনের পেশেন্টদের মধ্যে কেউ কেউ কোনো চিকিৎসা না করেই ভালো হয়ে গেছে, কোনো চিকিৎসার প্রয়োজন হয় নাই। আবার কারো কারো ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন হয়েছে, কেউ চিকিৎসা করে ভালো হয়েছেন, কেউ চিকিৎসা না করেই এমনিতেই বেলস পালসি সেরে গেছে একটা সময়, এমনটা দেখা গেছে। বেলস পালসি সিঙ্গেল নার্ভকে আক্রমণ করে, ফেসিয়াল নার্ভের যে সিঙ্গেল নার্ভ এখানে আক্রমণ করে, এবং স্ট্রোক হলে ঠিক যে ধরনের দেখায় অনেকটা ওই ধরনের দেখতে লাগে। স্ট্রোকের সময় অনেক সময় দেখবেন মুখ, গালের একটা অংশ বেঁকে যায়। ফেসিয়াল প্যালসির ক্ষেত্রেও সেম অবস্থা।
স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, মস্তিষ্কের যে রক্তনালী নালী আছে ওখানে রক্তগুলো জমাট বেঁধে যায়, অথবা মস্তিষ্কের যে রক্তনালীগুলো সেখানে এটাকে কি বলে, ওই রক্তনালীতে চর্বি জমে যাওয়া, ঠিক মেডিকেলের ভাষায় কি জানি বলে, শব্দটা ভুলে গেলাম, আর্টারিওস্ক্লেরোসিস। এই আর্টারিওস্ক্লেরোসিসের কারণে ঠিকমতো যখন মস্তিষ্কের রক্তনালী যখন ব্লক হয়ে যায়, তখন ঠিকমতো রক্ত ওই প্রতিবন্ধকতার কারণে পাস হতে পারে না, তখন রক্তচাপের কারণে রক্তনালীটা ফেটে যায়, রাপচার হয়ে যায়, আর তখনই স্ট্রোক ঘটে। স্ট্রোকের জন্য দেখা যায় যে হাত পা কারো অবশ হয়ে যায়, হ্যাঁ, এক সাইড প্যারালাইজড হয়ে যায়, ফেসিয়াল প্যারালাইজডও হতে পারে। আচ্ছা, রামজে-হান্ট সিনড্রোমের কারণেও কিন্তু ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে। তো এখন আমরা আলোচনা করব রামজে-হান্ট সিনড্রোম। একটু আগে জাস্টিন বিবারের যে ছবিটা দেখালাম, জাস্টিন বিবার কিন্তু রামজে-হান্ট সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। তো রামজে-হান্ট সিনড্রোমটা কি? রামজে-হান্ট সিনড্রোমটা হচ্ছে একটা স্নায়বিক রোগ। বিশেষ করে আপনারা দেখবেন 60 বছরের অধিক যারা বয়স্ক, অর্থাৎ খুব বেশি বয়স যাদের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় তারা আক্রান্ত হয়। এবং এক্ষেত্রেও কি হয়, ফেসিয়াল উইকনেস ঘটে, প্যারালাইসিস ঘটে ফেসিয়াল নার্ভের, এবং কিছু র্যাশ উঠে কানের কাছে, মুখের কাছে কিছু র্যাশ উঠে। আপনারা পক্স উঠলে যেরকম র্যাশ দেখেন, ওই ধরনের কিছু র্যাশ হইতে পারে, বা কোনো বিচি, কোনো একটা ইরাপশন, উদ্ভেদ দেখা দিতে পারে। এবং বলা হচ্ছে মুখের একটা পাশে বিশেষ করে সিমটমগুলা দেখা যায়, ইউনিলেটারাল বলা হচ্ছে। ইউনিলেটারাল মানে একটা সাইড। রামজে-হান্ট সিনড্রোম কাদের ক্ষেত্রে দেখা যায়? বলা হচ্ছে রামজে-হান্ট সিনড্রোম চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়। চিকেন পক্সে কেউ যদি আক্রান্ত হয়, এই চিকেন পক্সে আক্রান্ত হওয়ার পরে চিকেন পক্সের যে ভাইরাসটা, এটা দীর্ঘদিন শরীরে থেকে যায়। বলা হচ্ছে 1 বছর পর্যন্ত এটা থাকতে পারে। তাহলে 1 বছর আগে পেশেন্ট চিকেন পক্সে আক্রান্ত হলো, তাহলে এই পেশেন্ট 1 বছর পরে গিয়ে প্যারালাইসিস হয়ে গেল। এই পেশেন্টের মুখের একটা পাশ প্যারালাইটিক কন্ডিশনে চলে গেল, বেলস পালসি দেখা দিল। তাহলে এই যে সুপ্ত ভাইরাসটা বা দেহে বিদ্যমান যে ভাইরাসটা, পেশেন্ট 1 বছর আগে চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু দেহে ভাইরাসটা রয়ে গিয়েছিল, 1 বছর পরে গিয়ে সেই ভাইরাসের কারণে একটা সময় গিয়ে কি দেখা দিল, মুখের একটা পাশ প্যারালাইসিস হয়ে গেল, বেলস পালসি দেখা দিল। এখন চিকেন পক্সের কারণে যে উদ্ভিদগুলো দেখা দেয়, এগুলোকে বলা হচ্ছে শ্রিঙ্গেলস। এগুলো খুবই ব্যথা থাকে, পেইনফুল র্যাশ বলা হচ্ছে এগুলোকে, এবং এগুলোর মধ্যে, এই ফুসকাগুলোর মধ্যে পানিও জমে থাকে। পক্সের পেশেন্টদের ক্ষেত্রে আমরা যেমনটা দেখি, এগুলো হচ্ছে শ্রিঙ্গেলস। এই যে এখানে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন, ভিতরে পানি ভর্তি, এটা গেলে দিলেই কিন্তু পানি বেরোবে। তাহলে এই পানি ভর্তি ফুসকাগুলোকে বলা হচ্ছে শ্রিঙ্গেলস। এগুলো খুবই ব্যথাপূর্ণ। এখন কোনো কারণে এই শ্রিঙ্গেলস যদি চাপা পড়ে, কোনো কারণে শ্রিঙ্গেল চাপা পড়লো, কোনো স্থলে ওষুধ গ্রহণ করলো বা যে কোনো ভাবে কোনো একটা কিছু প্রয়োগ করলো, পেশেন্ট এই শ্রিঙ্গেল চাপা পড়লো এবং ভাইরাসটা শরীরে রয়ে গেল, ঠিক 1 বছর পরে গিয়ে দেখা যাবে যে পেশেন্ট এই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেল। তাহলে আমরা যখন কোনো প্যারালাইটিক পেশেন্ট যখন আমরা দেখবো, বিশেষ করে ফেসিয়াল প্যারালাইসিসের কোনো পেশেন্ট যখন দেখবো, আমরা জিজ্ঞেস করবো যে ওই পেশেন্ট 1 বছরের মধ্যে চিকেন পক্সে আক্রান্ত হয়েছিল কিনা। যদি চিকেন পক্সে আক্রান্ত হয় বিগত 1 বছরের মধ্যে, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো শ্রিঙ্গেলস সাপ্রেশনের জন্য, অথবা সেই ভাইরাসটা শরীরে থেকে, পক্সের ভাইরাসটা দেহে বিদ্যমান থাকার জন্য এই প্যারালাইটিক কন্ডিশনটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে যে কোনো উদ্ভেদ চাপা দেওয়া খুব একটা ভালো বা শুভ লক্ষণ নয়। হোমিওপ্যাথিক সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করলে এই ধরনের কন্ডিশন পেশেন্টের আর আসার কথা না। কিন্তু বিশেষ করে এই ধরনের কন্ডিশনে অনেকে, যেহেতু স্থূল মেডিসিন নাই, এগুলো হয়তো সাপ্রেসড হয়ে যায় এবং ভাইরাসটাও দেহে থেকে যায়, এবং একটা সময় গিয়ে পেশেন্ট প্যারালাইসিসে আক্রান্ত হয়। আমরা রামজে-হান্ট সিনড্রোমের ক্ষেত্রে যে ধরনের লক্ষণ আমরা পাই, পেশেন্টের কানে প্রচুর ব্যথা হবে, তারপর হচ্ছে কানের আশেপাশে দেখবেন প্রচুর র্যাশ থাকবে, ব্যথা থাকবে, কানের লতি, জিহ্বা, হ্যাঁ, মুখের উপরিভাগ, এই অংশগুলোর নার্ভগুলো আক্রান্ত হবে। তারপর পেশেন্ট কানে শুনবে না, যে কোনো একটা সাইড, হিয়ারিং লস অন ওয়ান সাইড, যে কোনো একটা সাইডের কানে পেশেন্ট শুনবে না, এবং কানের মধ্যে মানে সুতা ঘোরানোর মতো একটা ভো 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 কেমন যেন একটা আওয়াজ পেশেন্ট শুনবে।
এবং চোখ বন্ধ করাটা, যে কোনো একটা চোখ পেশেন্ট বন্ধ করতে পারবে না। একটা চোখ বন্ধ করতে গেলে পেশেন্টের খুবই খারাপ লাগবে, কষ্ট লাগবে, কঠিন লাগবে, এবং খাবার ঠিক মতো খেতে পারবে না। খাবার মুখে নিবে, যে পাশে প্যারালাইজড ওই সাইড দিয়ে, ঠোঁটের কোণা দিয়ে, মুখের কোণা দিয়ে খাবারটা গড়িয়ে পড়ে যাবে। অনেকে যদি রুট ক্যানেল করান কখনো মাড়ির দাঁতে, দেখবেন যখন সেখানে অ্যানেস্থেসিয়া দেয়, এরপর আপনারা দেখবেন কাজ শেষ করার পরে আপনারা পানি খেতে পারবেন না, দেখবেন পানিটা গড়িয়ে পড়ে, অনেকটা ওই ধরনের একটা অবস্থা। তাহলে খাবার খাওয়ার সময় যে সাইডটা প্যারালাইটিক কন্ডিশনে যাবে ওই সাইড দিয়ে, ওই মুখের কর্নার দিয়ে খাবার গড়িয়ে পড়বে। এবং হাসলেও মুখের ওই সাইডটা কি হবে না, সংকুচিত হবে না, হাসির যে রেখা সেটা ফুটে উঠবে না, এবং মুখের একটা সাইড ঝুলে পড়বে এবং প্যারালাইসিস হয়ে যাবে টোটালি। এখন রামজাহান সিনড্রোম কি এমনিতে সেরে যায়, বা রামজাহান সিনড্রোমে আক্রান্ত হয়ে গেল পেশেন্ট, এটা কি এমনি এমনি সেরে যাবে? বলা হচ্ছে যদি ফেসিয়াল যে নার্ভগুলো আছে, নার্ভগুলো যদি যথেষ্ট পরিমাণে ড্যামেজ যদি না হয়, কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যাটা, এই কমপ্লেইনগুলো এমনিতেই সেরে যায়। যদি নার্ভগুলো যদি ড্যামেজ হয়, খুব বেশি পরিমাণে যদি নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে পেশেন্টের রিকভারির চান্স কম থাকে। সেক্ষেত্রে আরেকটু সময় বেশি লাগতে পারে কারো কারো ক্ষেত্রে। সেক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্ট শুরু করা দরকার। একজন ভালো হোমিওপ্যাথের কাছে গিয়ে রামজাহান সিনড্রোমের ট্রিটমেন্ট নেওয়া দরকার বলে মনে করি। আচ্ছা, সম্ভাব্য আর কি কি কমপ্লিকেশন আসতে পারে রামজাহান সিনড্রোমের আক্রান্ত ব্যক্তির? বলা হচ্ছে ফেসটা ডিসফিগারমেন্ট হয়ে যাবে, মানে চেহারা বিকৃত হয়ে যাবে। স্বাভাবিক যে চেহারা থাকার কথা, স্বাভাবিক যে অবয়ব, যে অ্যাপিয়ারেন্স থাকার কথা, সেটা থাকবে না। এবং মুখের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে কর্নিয়াল আলসার দেখা দিতে পারে, চোখে আলসার দেখা দিতে পারে, চোখে ইনফেকশন দেখা দিতে পারে, চোখ টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে। খুব রিস্কি একটা অবস্থা কিন্তু। এবং চোখ যদি টোটালি ড্যামেজ হয়ে যায় পেশেন্টের, সেক্ষেত্রে পেশেন্ট অন্ধ হয়ে যেতে পারে, রেজাল্টিং ইন এ লস অফ ভিশন। খুব সিভিয়ার অবস্থা। দেখেন, চিকেন পক্সকে এত হালকাভাবে নেওয়ার কোনো বিষয় না। আপনারা অর্গাননে দেখবেন যে বসন্তের আক্রমণে একজন সুস্থ মানুষ অন্ধত্ব বরণ করে, আবার অন্ধ জন্মান্ধ বা একজন অন্ধ ব্যক্তি যাকে বসন্ত আক্রমণ করার পরে ওই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পায়। অর্গাননে একটা সূত্র আছে, দেখবেন আপনারা। সেম এই কথাটাই এখানে বলা হচ্ছে যে পক্সের আক্রমণের কারণে যে রামজাহান সিনড্রোম দেখা দিবে, এখানে পেশেন্টের ভিশন লস চলে আসে। আমার স্কিন কি চেঞ্জ হচ্ছে? জি, চেঞ্জ হচ্ছে। এরপরে দেখেন আচ্ছা, ধরেন এখানে অ্যাবনর্মাল রিঅ্যাকশন মুভমেন্টে দেখা দেয়, মানে ডানে চলতে বললে বামে যাওয়ার মতো একটা অবস্থা আর কি। ধরেন সে হাসতে যাচ্ছে কিন্তু কি হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, এরকম কিছু বিষয়। তারপর পারসিস্টিং পেইন থাকে, মানে বারবার পেশেন্টের ব্যথা অনুভব করে। এবং স্পাজম ঘটে ফেস মাসেলে, চেহারার মুখমণ্ডলের যে পেশি আছে সেই পেশিতে এক ধরনের খিঁচুনি ঘটে, এবং চোখের পাতায়ও খিঁচুনি ঘটে। কিছু ক্ষেত্রে এই যে ভাইরাসটা কিন্তু স্প্রেড করে, ছড়িয়ে পড়ে অন্যান্য নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে এবং স্পাইনাল কর্ডে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে কিছু মানে সমস্যা তৈরি হতে পারে পেশেন্টের, কনফিউশনে ভুগতে পারে পেশেন্ট, ড্রাউজিনেস দেখা দিতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, লিম্ব উইকনেস দেখা দিতে পারে, মানে হাত পায়ে দুর্বলতা দেখা দিতে পারে, স্নায়বিক ব্যথা যেটাকে আমরা বলি নিউরালজিয়া দেখা দিতে পারে। আচ্ছা, পেশেন্টের যদি ঘুম ভাব এবং প্যারালাইসিস একই সাথে হয়, আমাদের মনে রাখতে হবে জেলসিমিয়াম খুব ভালো একটা মেডিসিন। মানে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি সারাক্ষণ যদি ঝিমায়, ঘুম ভাব যদি থাকে, তাহলে আমরা জেলসিমিয়ামের কথা ভাবতে পারি। আরো লক্ষণ আছে জেলসিমিয়াম, আমরা সেগুলো যদি পাই, যদি মিলে, তাহলে আমরা দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন চিকেন পক্স সাপ্রেসড হলো 1 বছর পরে পেশেন্ট রামজাহান সিনড্রোমে আক্রান্ত হয়ে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেল। তাহলে এই যে চিকেন পক্স বা যে কোনো উদ্ভিদ যদি সাপ্রেসড ঘটে, আমরা এই রুব্রিক্সটা আমরা নিতে পারি। স্কিন ইরাপশন সাপ্রেসড, ওই যে শিঙ্গেলস দেখালাম, শিঙ্গেলস গুলা সাপ্রেসড হতে পারে। স্কিন ইরাপশন সাপ্রেসড,
এখানে অনেক মেডিসিন আছে, দেখেন পেট্রোলিয়াম আছে, সিটফস আছে, স্টামোনিয়াম, সালফার, সুরিনাম, অনেকগুলো মেডিসিন আছে এখানে ফার্স্ট গ্রেডে, ডালকামারা আছে। আচ্ছা, আমরা রামজাহান সিনড্রোম আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা কি ধরনের ডায়াগনোসিস গুলো করতে পারি, কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করতে পারি? সচরাচর একজন ডক্টর নিজেই পরীক্ষা করবেন তার পেশেন্টকে, পেশেন্টের যে সাইন সিমটম গুলো আছে এগুলো দেখবেন, তার দুর্বলতার বিষয়গুলা, ফেসে দুর্বলতা আছে কিনা এই বিষয়টা জানতে চাইবেন, এবং তার মধ্যে ফোস্কার মতো কোনো র্যাশ আছে কিনা, কোনো উদ্ভিদ আছে কিনা এই বিষয়গুলো তিনি যাচাই করবেন। তাহলে যে সকল ল্যাব টেস্ট আমরা দিতে পারি, আমরা ব্লাড টেস্ট দিতে পারি, ভেরিসেলা জোস্টার ভাইরাসের টেস্ট, এরপরে হচ্ছে আমরা ইএমজি দিতে পারি, লাম্বার পাংচার দিতে পারি। এটা রেয়ার কেসে সবসময় লাম্বার পাংচার দিব না। এরপরে হচ্ছে এমআরআই, মস্তিষ্কের ব্রেইনের এমআরআই পরীক্ষা দিতে পারি, নার্ভ কন্ডাকশন টেস্ট আমরা দিতে পারি, যে ফেসিয়াল নার্ভের কতটুকু অংশ, কি পরিমাণ নার্ভ ড্যামেজ হয়েছে এই পরিমাণটা নির্ণয় করার জন্য নার্ভ কন্ডাকশন টেস্টটা দেওয়া যেতে পারে। এরপর এটা তো বললাম যে স্কিন টেস্ট ফর ভেরিসেলা জোস্টার ভাইরাস, যে পেশেন্টের দেহে ওই ভাইরাসটা, চিকেন পক্সের ভাইরাস হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস আছে কিনা এটার জন্য কিন্তু আরেকটা টেস্ট আছে। আপনারা কোভিড টেস্ট যেটা ছিল, এই টেস্টটার নাম কি ছিল, কারো কি মনে আছে? পেশেন্ট কোভিড আক্রান্ত কিনা একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছিল, আরেকটা ছিল কয়েকদিন পরে আমরা রেজাল্টটা পাই, আরেকটা টেস্ট আছে, কে বলতে পারবেন? পিসিআর। এই পিসিআর পরীক্ষা দিতে হয় ভেরিসেলা জোস্টার ভাইরাস আছে কিনা। কোভিড ভাইরাস এটাও একটা ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস এটাও একটা ভাইরাস, এটা কোভিডের ভাইরাস, এটা হচ্ছে চিকেন পক্সের ভাইরাস, সেম পরীক্ষা আমরা দিতে পারি। আচ্ছা, এখন দেখেন এখানে বলা হচ্ছে যে রামজেহান সিমটমটা বিশেষ করে কখন ঘটে, যখন সিঙ্গেল গুলা আউটব্রেক এফেক্ট করে ফেসিয়াল নার্ভকে, কানের পাশে যে ফেসিয়াল নার্ভগুলো আছে ওই নার্ভগুলোকে যখন সিঙ্গেলস গুলো আক্রান্ত করে, পেইনফুল থাকে, সিঙ্গেল গুলা র্যাশ থাকে, তখন ফেসিয়াল প্যারালাইসিস ঘটে, রামজাহান সিনড্রোম ঘটে, পেশেন্ট কানেও শুনে না, হিয়ারিং লস ঘটে যায়। আচ্ছা, যারা বেলস পালসিতে আক্রান্ত হবে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রত্যাপত্য দিতে পারি? খাবার দাবারের একটা বিষয় আছে, পেশেন্ট তো মুখে কিছু নিলে এক পাশ দিয়ে খাবার গড়িয়ে পড়ে, এখন পেশেন্টকে কি আমি শক্ত খাবার দিতে পারবো? পেশেন্টকে আমাদের সফট খাবার দিতে হবে বিশেষ করে, এবং যেগুলো শক্ত খাবার, আঠালো খাবার, হ্যাঁ, যেগুলো চুষে খেতে হয়, পেশেন্ট কিন্তু চুষতে পারে না, পেশেন্ট কিন্তু চুষে খেতে পারে না ফেসিয়াল প্যারালাইসিস আক্রান্ত হলে। সেক্ষেত্রে যেগুলো চুষে খেতে হয়, যেগুলো আঠালো খাবার এবং যেগুলো খুবই হার্ড শক্ত খাবার, এই খাবারগুলো পেশেন্টকে অ্যাভয়েড করার জন্য বলতে হবে। সেক্ষেত্রে কিছু প্রোটিন জাতীয় ভালো কিছু খাবার, সফট কিছু খাবার যেগুলো ইজি খাওয়া যায়, সিদ্ধ ডিম, হ্যাঁ, নরম সিদ্ধ ডিম, এগুলো খেতে পারে, পনির খেতে পারে, দই খেতে পারে, হ্যাঁ, ডালের স্যুপ খেতে পারে, কিছু এই ধরনের কিছু নরম হালকা কিছু খাবার পেশেন্টকে আমরা রিকমেন্ড করতে পারি। আচ্ছা, বেলস পালসি আক্রান্ত পেশেন্টদেরকে ভিটামিন জাতীয় কোনো খাবার খাওয়ার জন্য পরামর্শ দিতে পারবো কিনা আমরা? এখন বিশেষ করে আমরা যেগুলো আমাদের দেহে যে নার্ভ সেলগুলো আছে, নার্ভ সেলগুলোকে সাপোর্ট করার জন্য ভিটামিন B12 খুবই কার্যকরী। তাহলে ভিটামিন B12 সমৃদ্ধ বিভিন্ন খাবার আমরা পেশেন্টকে সাজেস্ট করতে পারি। এরপর আমরা এখানে জিঙ্কো সাজেস্ট করতে পারি, এবং এই মাশরুম খেতে দিতে পারে পেশেন্টকে। জিঙ্ক জাতীয়, জিঙ্ক সমৃদ্ধ বিভিন্ন খাবার, লাউয়ের বিচিতে প্রচুর জিঙ্ক আছে, আমরা পেশেন্টকে আমরা দিতে পারি। আর অ্যাডভাইস, পেশেন্টকে আমরা কি অ্যাডভাইস করতে পারি? পেশেন্ট যখন বেলস পালসিতে আক্রান্ত হবে, মুখের একটা পাশ বাঁকা হয়ে যাবে, হ্যাঁ, ওদিক দিয়ে পানি খেতে পারবে না, পানি মুখে নিল, খাবার মুখে নিল, একটা পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, চেহারা বিকৃত হয়ে গেছে, পেশেন্ট তো খুবই আতঙ্কে থাকবে, খুব প্যানিক, মানে একটা প্যানিক অ্যাটাক হয়ে যাবে অনেকের, এরকম একটা অবস্থা, প্রচন্ড প্যানিক নিয়ে, প্রচন্ড ভয়, আতঙ্ক, ডর ভয় নিয়ে একজন হোমিওপ্যাথিক ডক্টরের চেম্বারে আসবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা পেশেন্টটাকে আমরা প্রথমে মানসিকভাবে আশ্বস্ত করব যে ঘাবড়ানোর কিছু নাই, এটাকে বলা হয় বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস, ফেসের কিছু নার্ভ সাময়িকভাবে হয়তো ইনফ্লাম হয়েছে, বা এটা হচ্ছে সাময়িক সমস্যা, অনেক সময় মেডিসিন খেলেও সারে, অনেক সময় মেডিসিন না খেলেও এটা সেরে যায়, আপনার ভয়ের কিছু নাই, আপনি একটু ধৈর্য ধরেন, আমাকে একটু চেক আপ করতে দেন, এরপর আস্তে আস্তে পেশেন্টের ডিটেলস সবকিছু আপনি শুনবেন, চেক আপ করবেন পেশেন্টকে, এবং পেশেন্টকে যথেষ্ট পরিমাণে আপনি বিশ্রাম নিতে বলবেন,
এবং পেশেন্টের চোখ যেন শুকিয়ে না যায় এই বিষয়ে পেশেন্টকে অ্যাডভাইস করবেন। এবং বিভিন্ন নিউরোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা দিতে পারেন। এই যে নার্ভ কন্ডাকশন টেস্টের কথা বললাম, এই পরীক্ষা নিরীক্ষাগুলো, স্নায়বিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, এগুলো আপনারা দিতে পারেন। আবার আপনারা নিজেরাও অনেক বিষয় পরীক্ষা করতে পারেন। এরপর পেশেন্টের মুখে হালকা মেসেজ আপনি দিতে পারেন, মেসেজ করার জন্য আপনি বলতে পারেন। এবং বেলস পালসি সম্পর্কে কিছু ধারণা আপনি পেশেন্টকে দিয়ে দিবেন, যে কেন হয়, কি কারণে হচ্ছে, ট্রিটমেন্ট কি, কয়দিন লাগতে পারে, হ্যাঁ, কি কি কমপ্লিকেশন আসতে পারে, এক্ষেত্রে পেশেন্টের কি করণীয়। পেশেন্টকে এগুলো যদি বলেন, পেশেন্ট যদি নিজের অবস্থা সম্পর্কে সম্যকভাবে অবগত হয়, চিকিৎসকের কাছ থেকে যদি অ্যাসিউরেন্স পায়, যদি আশ্বস্ত হয়, তাহলে পেশেন্ট দেখবেন ধৈর্যের সাথে চিকিৎসা চালিয়ে যাবে। এখন আমরা মেডিকেশনে যাব, আমরা মেডিসিন পার্টে যাব। এখন বেলস পালসির সর্বপ্রথম যে মেডিসিনটা আমি ইনক্লুড করেছি বেলস পালসির জন্য, সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপেলাস। আচ্ছা, আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? জি স্যার। অ্যাকোনাইটের পেশেন্ট কেমন হবে নিশ্চয়ই কাউকে বলা লাগবে না। নাম্বার 1 হচ্ছে খুবই অস্থির থাকবে, সে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে, প্যারালাইজড হয়ে গেছে হঠাৎ করে, ঠান্ডা বাতাস লাগছে, গাড়িতে করে আসছে ঢাকা থেকে চট্টগ্রামে, ঠান্ডা বাতাস লাগছে, ঠিক আছে, প্যারালাইজড হয়ে গেছে, হঠাৎ করেই প্যারালাইজড, ঠান্ডা বাতাসে আতঙ্কিত হয়ে গেছে, হ্যাঁ, অস্থির ছটপটানি, ডাক্তার কি হবে আমার, হাই হাই, ঠিক আছে, তখন অ্যাকোনাইট দিয়ে দিবেন। এটা গেল। এরপর আমাদের সেকেন্ড মেডিসিন, যেটা মাশরুম থেকে তৈরি করা হয়, মাশরুম, বিষাক্ত মাশরুম, এটা কিন্তু আবার খাওয়ার মাশরুম না, অ্যাগারিকাস। অ্যাগারিকাস মেডিসিনটা আমরা কখন ব্যবহার করব? বলা হচ্ছে মুখের একটা পাশের যে মাংসপেশিগুলো হার্ড হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এবং সেখানে এক ধরনের ঝাঁকুনি থাকবে, নর্তন, কম্পন থাকবে এক ধরনের, এবং পেশেন্টের মধ্যে খুব গভীর একটা টেনশন থাকবে পেশেন্টের মধ্যে। আমাদের থার্ড যে মেডিসিনটা, সেটা হচ্ছে ক্যাডমিয়াম সালফ, ফেসিয়াল প্যারালাইসিসের জন্য একটা বিখ্যাত ওষুধ। বিশেষ করে বাতাস লেগে বিশেষ করে বাম পাশ, মুখের বাম পাশটা যদি প্যারালাইজড হয়ে যায় বাতাসের কারণে, এবং এরপরে পেশেন্টের শীত লাগা শুরু হয়, অথবা পেশেন্টের মধ্যে দুর্বলতা চলে আসে, তখন আমরা ক্যাডমিয়াম সালফ আমরা প্রয়োগ করতে পারবো। মুখটা অনেকটা বাঁকা হয়ে যাবে, এবং হচ্ছে একটা চোখ বন্ধ করা ক্যাডমিয়াম সালফের পেশেন্টদের জন্য খুব কষ্টকর হয়ে যায়, কারণ একটা সাইড তো প্যারালাইজড হয়ে গেছে, মুখ বিকৃত হবে, এবং চোখ একটা ঠিক মতো বন্ধ করতে পারবে না, যে কোনো একটা চোখ। এই লক্ষণ পেলে আমরা ক্যাডমিয়াম সালফ আমরা দিতে পারি। এর পরবর্তী মেডিসিন হচ্ছে আমাদের কস্টিকাম, খুব বিখ্যাত একটা রেমেডি প্যারালাইসিসের জন্য, একদম মানে সর্বপ্রথম আমরা চোখ বন্ধ করে যে ওষুধটার উপর আমরা আস্থা রাখতে পারি, একদম খুবই ভালো একটা মেডিসিন। যে কোনো প্যারালাইসিস, শুধু ফেশিয়াল প্যারালাইসিস না, যে কোনো প্যারালাইসিসের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। বলা হচ্ছে আস্তে আস্তে প্যারালাইজড হয়, আস্তে আস্তে রোগীর মুখের একটা পাশ প্যারালাইটিক কন্ডিশনে চলে যায়, মুখ খোলা এবং বন্ধ করা তার জন্য খুবই কঠিন হয়ে যায়, কারণ ফেশিয়াল প্যারালাইজড হয়ে গেছে ইতিমধ্যে। এবং অনেক সময় দেখবেন যে জিহ্বা কামড়ে দেয় এই পেশেন্ট, ইগনিশিয়া দেখবেন জিহ্বা কামড় খায়, এখানেও দেখবেন জিহ্বা কামড়ে দেয়। আচ্ছা, তাদেরকে দেখতে মনে হবে যেন খুবই দুর্বল হয়ে গেছে এবং খুবই অস্থিরতা দেখায়, এবং তারা যখন গরম কোনো রুমে যায় তখন খুব ভালো অনুভব করে। এমনিতে কোস্টিকাম শীতকাতর, গরমে গেলে তাদের মধ্যে ভালো অনুভূতি তৈরি হয়। আচ্ছা, আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কোকিউলাস। এটা ওয়ান সাইডেড ফেশিয়াল প্যারালাইসিসের একটা চমৎকার একটা ওষুধ। এখানে আমরা কি কি সিমটম পাবো? রাত্রি জাগরণ জনিত অনেকগুলো অসুস্থতা থাকবে। রাত্রি জাগরণ জনিত অসুস্থতা, বিশেষ করে রোগীর সেবা করতে করতে, ধরেন মা অসুস্থ ছিল, ছেলেটা মাকে হসপিটালে নিয়ে গেছে এবং হসপিটালে রাতে ঘুমাতে পারে নাই, রোগীর সেবা করে 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 রাত্রি জাগরণ করে অসুস্থ। আবার এমনও হতে পারে যে রাত্রি জাগরণ করেছে এবং শুক্রক্ষয়ের একটা ঘটনা ঘটেছে, এবং
এই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, ফেশিয়াল প্যারালাইসিস দেখা দিয়েছে, এবং মুখে এক ধরনের টান টান অনুভব থাকে, দুর্বলতা থাকে, মাথা ঘুরানি থাকে, অসাড় ভাব থাকে, এবং বিশেষ করে যে লক্ষণটা বললাম যে ঘুমের যে সমস্যা, ঘুমের অভাব থাকে তাদের মধ্যে, এবং ইমোশনালি তারা খুবই আপসেট থাকে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে কোকুলাস খুবই ভালো একটা মেডিসিন। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে নাক্স। এটা ওয়ান সাইডেড ফেশিয়াল প্যারালাইসিস আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে বলা হচ্ছে বাম সাইডে, বিশেষ করে যদি বাম সাইডে প্যারালাইজড হয় সেক্ষেত্রে আমরা নাক্সের কথা ভাবতে পারি। নাক্সের রোগীগুলো কেমন আমরা সবাই জানি, খুবই খিটখিটে, খুবই অধৈর্য। ধরেন শার্টের বোতাম খুলতে গিয়ে বোতামটা সুতার সাথে পেঁচিয়ে গেছে, খুলতেছে না, সে এক টান দিয়ে বোতাম সহ ছিঁড়ে ফেলবে, এত অধৈর্য। রাস্তা দিয়ে হাঁটার সময় ভিড়ে অনেক মানুষ দাঁড়ায় আছে, সে যেতে পারতেছে না, সামনে লোকদেরকে সে গিয়ে ধাক্কা দিবে, খুবই অধৈর্য টাইপের। এবং চেম্বারে দেখবেন আরো 8-10 জন রোগী বসে আছে, সে সবার পরে এসে সবার আগে দেখাতে চাইবে, সবাইকে ধাক্কা দিয়ে ডাক্তারকে সে আগে দেখাবে, মানে খুবই অধৈর্য, সে বসে থাকবে না, ছটফট ছটফট করবে। হাইপার সেন্সিটিভ টু ওডোরস, মানে যে কোনো গন্ধের প্রতি তারা হাইপার সেন্সিটিভ, অত্যানুভূতি থাকে তাদের মধ্যে। শব্দের প্রতিও তারা অত্যানুভূতি সম্পূর্ণ, এবং আলোর প্রতিও তারা অত্যানুভূতি সম্পন্ন, মানে শব্দ, আলো, গন্ধ এগুলো তারা সহ্য করতে পারে না। এরপর ক্র্যাম্পিং এবং কনস্ট্রিক্টিং ফিলিং থাকে তাদের মধ্যে, মানে খিচে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি থাকে। এবং নাক্সের রোগীরা শীতকাতর হয়, ঠান্ডায় তাদের যে কোনো কষ্ট বাড়ে। আমাদের পরবর্তী মেডিসিন হচ্ছে প্লাটিনা। প্লাটিনার কি কি লক্ষণ আমরা পাবো? আমরা প্লাটিনা জানি যে খুবই অহংকারী হয়, হটি, খুবই অহংকারী, খুবই দেমাগী, সহজ কথাই দেমাগী, অহংকারী, দেমাগ বেশি, অহংকার বেশি, গর্ব বেশি। এবং ব্যথাপূর্ণ ফেশিয়াল প্যারালাইসিস অনেক সময় কারো কারো ক্ষেত্রে কিছুটা ব্যথা থাকতে পারে, আবার নামনেসও থাকতে পারে। যদি পেইনলেস ফেশিয়াল প্যারালাইসিস হয় এবং ওই পেশেন্টটা যদি খুবই অহংকারী হয়, আত্মঅহংকারী হয়, তখন এবং পেশেন্টের মধ্যে বিশেষ করে নামনেস দেখা যায়, ঠোঁট এবং লিপস অ্যান্ড চিক্সে যদি আমরা নামনেস দেখি সেক্ষেত্রে, বা দেহের অন্যান্য যে কোনো অংশ নামনেস হতে পারে প্লাটিনার পেশেন্টের, আমরা সেক্ষেত্রে প্লাটিনার কথা ভাবতে পারি। আচ্ছা, আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডালকামারা। দেখা যাচ্ছে ডালকামারা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ডালকামারাটা হচ্ছে ওয়ান সাইডেড ফেশিয়াল প্যারালাইসিসের, এটাও একটা বিখ্যাত মেডিসিন। কথা বলতে কষ্ট হয় পেশেন্টের, প্যারালাইজড হওয়ার পরে কথা বলাটা খুবই কষ্টকর হয়ে যায় পেশেন্টের জন্য, অনেক কষ্ট করে কথা বলে। এবং ঠান্ডার কারণে এবং ভেজা জায়গায় থাকার কারণে পেশেন্ট এই প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার ইতিহাস আপনি পাবেন। আপনি এক্সাইটিং কল যদি জানেন, দেখবেন যে সে স্যাঁতসেঁতে জায়গায় ছিল, ঠান্ডা জায়গায় ছিল, এরপর পরই সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেছে। বিশেষ করে বৃষ্টির সময় ঠান্ডা লেগে যদি তার মধ্যে প্যারালাইটিক কন্ডিশন আসে, সেক্ষেত্রে আমরা ডালকামারা সিলেক্ট করতে পারি। ডালকামারার পেশেন্টদের অনেক সময় দেখবেন সাইনোসাইটিস থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে, পিঠে ব্যথা থাকতে পারে। আচ্ছা, বেলস পালসির চিকিৎসা, এগুলো গেল মেডিসিন। আমরা ফিজিওথেরাপি দিতে পারি, এবং আরো কিছু আমরা বিভিন্ন এক্সারসাইজ আমরা দিতে পারি, ফেশিয়াল এক্সারসাইজ দিতে পারি, বিভিন্ন জায়গায় মেসেজ করা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আঙুল দিয়ে প্রেসার দেওয়া, এখানে অনেকগুলো মেসেজ দেওয়া আছে। আস্তে আস্তে যেমন বলা হচ্ছে যে আয়নার সামনে খুব রিল্যাক্স করে বসতে বলতেছে, হ্যাঁ, তারপর বলতেছে কি, তারপর আস্তে 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 এই মানে চোখের ভ্রুটা উপরের দিকে টানতে বলতেছে আস্তে আস্তে। এরপর বলা হচ্ছে যে আইব্রোটা, এই ড্র ইউর আইব্রোস টুগেদার ফ্রম, আইব্রো গুলো টানতে বলতেছে। এরপর রিঙ্কেল আপ ইউর নোজ, হ্যাঁ। এরপর হচ্ছে মানে অনেকগুলা এখানে এক্সারসাইজ দেখানো হয়েছে। এক্সারসাইজ গুলো আমরা পেশেন্টদেরকে আমরা করার জন্য বলতে পারবো, ঠিক আছে। ফেস মেসেজ, বিশেষ করে ফেস মেসেজ করে ব্লাড সার্কুলেশন বাড়ানোর চেষ্টা করতে হবে, যেন নার্ভ যথেষ্ট পরিমাণে পুষ্টি পায়। এখানে 5টা ব্যায়ামের কথা বলা হয়েছে। এখানে মুখ খুলতে বলা হচ্ছে, বন্ধ করতে বলা হচ্ছে। মুখ খুলবেন, বন্ধ করবেন, খুলবেন, বন্ধ করবেন, ফেস মেসেজ করবেন, হ্যাঁ। এই ধরনের মেসেজগুলো আমরা পেশেন্টকে আমরা দিতে পারি। এরপর আমরা রুব্রিক সেট দেখবো। রুব্রিক আমাদের দরকার, রেপার্টরি দরকার।
রেপার্টরিতে আমরা অনেকগুলা মেডিসিনের আমরা মানে অনেকগুলা ফেশিয়াল প্যারালাইসিসের রুব্রিক্স আমরা দেখি রেপার্টরিতে। সিনথেসিস থেকে কিছু রুব্রিক্স এখানে আমি ইনক্লুড করেছি। মুখে ব্যথা হবে, তারপর প্যারালাইজড হয়ে যাবে। মুখে ব্যথা হবে, প্যারালাইসিস হবে, বিশেষ করে চোখের উপরের পাতা। ফেস পেইন অ্যাকম্পানিড বাই প্যারালাইসিস লিডস অফ আপার। মুখে ব্যথা হবে, সেই সাথে প্যারালাইসিস থাকবে। ফেস পেইন, প্যারালাইসিস উইথ। আর যদি ফেশিয়াল প্যারালাইসিস ঘটে গেছে, সরাসরি ডিরেক্ট রুব্রিক্স যদি আমরা দেখতে চাই, ফেস প্যারালাইসিস, এই রুব্রিক্সটা আমরা নিব। চ্যাপ্টার হচ্ছে ফেস। আর যদি একটা সাইড যদি প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস ওয়ান সাইড। মনে করেন মনে কষ্ট পেয়ে, মানসিক আঘাত পেয়ে মুখের একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস ওয়ান সাইড গ্রিফট ফ্রম। আর যদি মুখের ডান পাশটা প্যারালাইজড হয়ে যায়, ফেস প্যারালাইসিস রাইট। এরপর যদি মুখের বাম পাশটা প্যারালাইজড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রুব্রিক নিব ফেস প্যারালাইসিস লেফট। প্যারালাইসিসের পরে যদি কথা বলতে কষ্ট হয়, আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস অ্যাকম্পানিড বাই স্পিচ ডিফিকাল্ট। ফেসে প্যারালাইসিসের পরে যদি ঢোক গিলতে কষ্ট হয়, আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস অ্যাকম্পানিড বাই শ্যালোয়িং ডিফিকাল্ট। আচ্ছা, এরপরে যদি ঠান্ডা লাগার কারণে যদি প্যারালাইজড দেখা দেয়, ফেস প্যারালাইসিস কোল্ড ফ্রম। যদি মুখের যে কোনো উদ্ভিদ চাপা পড়ে মুখের একটা অংশ প্যারালাইজড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস ইরাপশনস ইন ফেস ফ্রম সাপ্রেসড। আপনারা একটু কাইন্ডলি মাইকগুলো বন্ধ রাখেন সবার। এরপর যদি আঘাতের পরে যদি ফেশিয়াল প্যারালাইসিস দেখা দেয়, আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস ইনজুরিস আফটার। আমাদের নিচের চোয়াল যদি প্যারালাইজড হয়ে যায়, ফেস প্যারালাইসিস জস লোয়ার, এই রুব্রিক্সটা আমরা নিব। আমাদের যদি ঠোঁট প্যারালাইসিস হয়ে যায়, ফেস প্যারালাইসিস লিপস। ঠোঁটের বাম পাশ যদি প্যারালাইজড হয়ে যায়, ফেস প্যারালাইসিস লিপস লেফট সাইড। আমাদের যদি মুখের কোণ বিশেষ করে ঠোঁটটা যদি ঝুলে যায় এবং প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস মাউথ ড্রপ কর্নার্স অফ। এবং মুখের পেশিতে যে প্যারালাইসিস, এখানে রুব্রিক্স দেওয়া হচ্ছে ফেস প্যারালাইসিস মাসেলস। এবং মুখের মধ্যে যে ট্রাইজেমিনাল নার্ভ আছে, নার্ভে যদি প্যারালাইসিস ঘটে, আমরা রুব্রিক্স নিব ফেস প্যারালাইসিস ট্রাইজেমিনাল নার্ভ। মুখে প্যারালাইসিসের ক্ষেত্রে মাউথ প্যারালাইসিস। মুখের প্যালেট নিয়ে যদি প্যারালাইজড হয়ে যায়, মাউথ প্যারালাইসিস প্যালেট লেফট বাম পাশে হলে। আর যদি জিহ্বা প্যারালাইজড হয়ে যায়, মাউথ প্যারালাইসিস টাং। অসংখ্য রুব্রিক্স প্যারালাইসিস ফেস চ্যাপ্টারে এবং বিশেষ করে মাউথ চ্যাপ্টারে আপনারা পেয়ে যাবেন এই রুব্রিক্স গুলা। তারপর হচ্ছে এখানে অনেকগুলা, যেমন বুলবার প্যারালাইসিসের কথা বলা হচ্ছে এখানে, অনেকগুলো প্যারালাইসিস এই আর কি। তো এই ছিল আলোচনা, এখানে আজকে শেষ করছি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন সবাই। আজকের আলোচনায় কারো যদি কোনো মানে আমার আলোচনায় যদি কোনো মানে সংযোজন করতে চান বা কোনো যদি ভুল ত্রুটি থাকে, আপনারা নির্দ্বিধায় সংযোজন করতে পারেন, পরামর্শ দিতে পারেন।